আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট 4 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওগুলি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে জীবনযাত্রা ও সংস্কৃতি, এই অধ্যায়ের 140 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 83 দাগের প্রশ্ন, শাহনামা কি? উত্তরে লিখবে পারসিক মহাকাব্য। 84 দাগের প্রশ্ন, সুলতানি যুগের চিত্রশিল্পীরা প্রধানত কোন জায়গার বাসিন্দা ছিলেন? উত্তরে লিখবে পশ্চিম ভারত। 85 দাগের প্রশ্ন, হমজানামা বইয়ের অলঙ্করণের কাজ কার আমলে শুরু হয়েছিল? উত্তরে লিখবে হুমায়ুনের আমলে। 86 দাগের প্রশ্ন, হমজানামা বইয়ের অলঙ্করণের কাজ কার আমলে শেষ হয়েছিল? উত্তরে লিখবে আকবরের আমলে। 87 দাগের প্রশ্ন, ক্যালিগ্রাফি কাকে বলে? উত্তরে লিখবে সুন্দর হাতের লেখার শিল্পকে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলে। মনে রাখবে, মধ্যযুগের ইতিহাসে ছাপাখানার অস্তিত্ব ছিল না, তাই সুন্দর হাতের লেখার শিল্প সেকালে খুব চর্চা হতো। 88 দাগের প্রশ্ন, ক্যালিগ্রাফি এর বাংলা কি? উত্তরে লিখবে হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প। 89 দাগের প্রশ্ন, সুলতানি ও মুঘল যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে সুলতানি শাসন শুরু হওয়ার আগেও ভারতে ছবি আঁকার রেওয়াজ ছিল। মন্দির ও গুহার দেয়াল চিত্র তার সাক্ষী হয়ে আছে। তবে ছবি আঁকার ক্ষেত্রে সুলতানি ও পরে মুঘল যুগে মৌলিক পরিবর্তন হয়। এক্ষণে সুলতানি ও মুঘল যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে, যথা বক্স করবে সুলতানি যুগের চিত্রকলা। 1. সুলতানি যুগে বই এবং পাণ্ডুলিপিতে ছবি আঁকার চল দেখা যায়। 2. সুন্দর হাতের লেখা, রঙিন ছবি সব মিলিয়ে বইগুলি সুদৃশ্য হয়ে উঠত। হিন্দু, বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলিতে এই প্রথার ছাপ পড়েছিল। 3. কল্পসূত্র, কালচক্র কথা, চৌরপঞ্চাশিকা প্রভৃতি বইগুলিতে সুন্দর লেখা ও ছবির ব্যবহার দেখা যায়। 4. পারসিক মহাকাব্য শাহনামার ভারতীয় সংস্করণে রঙিন ছবির ব্যবহার রয়েছে। এরপরে বক্স করবে মুঘল যুগের চিত্রকলা। এই পয়েন্টের আন্ডারে লিখবে 1. বইতে ছবি আঁকার বা অলঙ্করণের প্রথা সম্রাট বাবরের সময়েও দেখা যায়। এ ব্যাপারে হুমায়ুনেরও খুবই উৎসাহ ছিল। 2. সুন্দর হাতের লেখার শিল্প মুঘল যুগে খুব চর্চা হতো, একে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলে। 3. সম্রাট আকবরের সময়ে বইয়ের অলঙ্করণ শিল্পের আরও নমুনা পাওয়া যায়। তুতিনামা, রজমনামা প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি এবং ছবি দিয়ে। 4. বাদশাহী বা অভিজাত নারীরা অনেকেই ছবি আঁকার ব্যাপারে উৎসাহী ছিলেন, তবে বাইরের শিল্পীদের দিয়ে অন্দরমহলের মহিলাদের ছবি আঁকানোর বিশেষ প্রচলন ছিল না। পাঠ্য বইয়ের 141 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 90 দাগের প্রশ্ন, মিনিয়েচার কাকে বলে? উত্তরে লিখবে সম্রাট আকবরের সময়ে তুতিনামা, রজমনামা প্রভৃতি বইয়ের পৃষ্ঠা অলঙ্করণের ক্ষেত্রে সূক্ষ্ম হস্তলিপি ও ছবির ব্যবহার করা হতো। আকার ও আয়তনে ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার। 91 দাগের প্রশ্ন, মিনিয়েচার এর বাংলা অর্থ কি? উত্তরে লিখবে অনুচিত্র। পাঠ্য বইয়ের 142 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 92 দাগের প্রশ্ন, প্রতিকৃতি আঁকা শুরু হয় কোন মুঘল সম্রাটের আমল থেকে? উত্তরে লিখবে আকবরের আমল। 93 দাগের প্রশ্ন,
কোন মুঘল সম্রাটের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর বা সই করতে শুরু করেন? উত্তরে লিখবে জাহাঙ্গীরের আমলে। 94 দাগের প্রশ্ন, চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের ভূমিকা আলোচনা। উত্তরে লিখবে চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এক্ষণে তার সম্পর্কে আলোচনা করা যেতে পারে, যথা: 1. বই অলঙ্করণের পাশাপাশি প্রতিকৃতি আঁকাও আকবরের সময় থেকে শুরু হয়। 2. জাহাঙ্গীরের আমলে প্রতিকৃতি আঁকার উন্নতি হয়। সে সময় থেকেই ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতির ছাপ মুঘল চিত্রশিল্পে পড়েছিল। 3. জাহাঙ্গীরের আমলে ছবিতে বাস্তবতা ও প্রকৃতিবাদ এর ছাপ স্পষ্ট হতে থাকে। ভারতের প্রকৃতি, উদ্ভিদ ও প্রাণী ছবির বিষয়বস্তু হিসেবে উঠে আসে। 4. জাহাঙ্গীরের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন। তা থেকে বোঝা যেত কোন ছবি কার আঁকা। 5. স্থাপত্যের পাশাপাশি শাহজাহানের চিত্রশিল্পে উৎসাহ ছিল। ছবির মধ্যে কাছে দূরে বোঝানোর পদ্ধতির ব্যবহার এই সময়ে শুরু হয়। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে কার সময়ে ছবির মধ্যে কাছে দূরে বোঝানোর পদ্ধতির ব্যবহার শুরু হয়। উত্তর হবে শাহজাহানের সময়ে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে। পরিশেষে বলা যায় বাদশাহ অভিজাতরাই বিষয়বস্তু হিসেবে মুঘল দরবারি ছবিগুলিতে বেশি ছাপ রেখেছিল, তবে তার পাশাপাশি সাধারণ মানুষ তাদের কাজকর্ম ও ছবির মধ্যে ফুটে উঠেছিল। পাঠ্য বইয়ের 143 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। যদিও এটা টুকরো কথা অংশ, এখান থেকে প্রশ্ন আসার কথা নয় পরীক্ষায়, তবুও আমি কিছু শর্ট কোশ্চেন এখান থেকে লিখিয়ে দিচ্ছি। 95 দাগের প্রশ্ন, তোমরা 143 নং পৃষ্ঠা পাঠ্য বই থেকে অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়বে। 95 দাগের প্রশ্ন, তসভির কাকে বলে? উত্তরে লিখবে কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে তসভির। 96 দাগের প্রশ্ন, সিরিন কলম কার ছদ্মনাম? উত্তর হবে খোয়াজা আব্দুস সামাদ। 97 দাগের প্রশ্ন, মুঘল যুগের কয়েকজন উল্লেখযোগ্য শিল্পীর নাম লেখো। উত্তরে লিখবে মীর সৈয়দ আলী, খোয়াজা আব্দুস সামাদ, দসবন্ত, বসওয়ান প্রমুখ। পাঠ্য বইয়ের 144 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 98 দাগের প্রশ্ন, মুঘল আমলে আঞ্চলিক চিত্রকলা সম্পর্কে যা জানো লেখো। উত্তরে লিখবে মুঘল দরবারি চিত্রশিল্পের পাশাপাশি মুঘল আমলে বিভিন্ন আঞ্চলিক ছবি আঁকার রীতি দেখা যায়। যেমন: 1. দাক্ষিণাত্যে বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ চিত্রশিল্পের সমজদার ছিলেন। তার সময়ে সেরা চিত্রশিল্পী ছিলেন ফারুক হোসেন। 2. রাজস্থান এবং পাহাড়ি অঞ্চলে জম্মু, কাশ্মীর, কাংড়া প্রভৃতি নানা ছবি আঁকার রীতি দেখা যায়। 3. মুঘল রীতি ও আঞ্চলিক বৈশিষ্ট্য এই আঞ্চলিক চিত্র রীতিগুলিতে মিলেমিশে গেছে। ছবির বিষয়ে রঙের ব্যবহারের দিক থেকে এদের আলাদা মর্যাদা। 4. পৌরাণিক নানা দৃশ্য এবং বিষয় এই ছবিগুলির মূল কেন্দ্র ছিল। বিষয়বস্তু হিসাবে রাধা কৃষ্ণের খুব ব্যবহার লক্ষ্য করা যায়। 5. প্রতিকৃতি আঁকার চর্চাও জনপ্রিয় ছিল। রাজপুত রাজারা ছাড়াও জমিদাররাও নিজেদের এবং তাদের সভার ছবি আঁকাতেন, তবে এই প্রতিকৃতিগুলির পটভূমি অনেক বেশি বাস্তব ঘেঁষা ছিল। পাঠ্য বইয়ের 145 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 99 দাগের প্রশ্ন, কত শতাব্দী থেকে সুফি পীররা সমাগানকে তাদের সাধনার অংশ করে তোলেন? উত্তরে লিখবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী। 100 দাগের প্রশ্ন, কার নেতৃত্বে কীর্তন এর মাধ্যমেই বৈষ্ণব ধর্ম প্রচার হতো? উত্তরে লিখবে শ্রী চৈতন্যের নেতৃত্বে। 101 দাগের প্রশ্ন, সঙ্গীত শিরোমণি 1420 খ্রিস্টাব্দ রচনাটি কাকে উৎসর্গ করা হয়? উত্তরে লিখবে জৌনপুরের ইব্রাহিম শাহ শর্কিকে। 102 দাগের প্রশ্ন, হোসেনি বা জৌনপুরী রাগ কাকে বলে? উত্তরে লিখবে হোসেন শাহ শর্কি নিজের সঙ্গীত রাগ তৈরি করেছিলেন, তাকে হোসেনি বা জৌনপুরী রাগ বলে। 103 দাগের প্রশ্ন, কার সময়ে শাস্ত্রীয় ধ্রুপদগুলি সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করা হয়? উত্তরে লিখবে গোয়ালিয়রের রাজা মান সিং তোমর এর সময়। 104 দাগের প্রশ্ন, মান কৌতূহল
কি বিষয়ক গ্রন্থ? উত্তর লিখবে সঙ্গীত গবেষণা গ্রন্থ। 105 দাগের প্রশ্ন, বৈজু বাউরা কে ছিলেন? উত্তর লিখবে মান সিং তোমর এর আমলে বিখ্যাত সঙ্গীত শিল্পী। 106 দাগের প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে সেরা সঙ্গীত প্রেমী কে ছিলেন? উত্তর লিখবে আকবর। 107 দাগের প্রশ্ন, আকবরের দরবারের সবচেয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী কে ছিলেন? উত্তর লিখবে তানসেন। 108 দাগের প্রশ্ন, দীপক, মেঘমল্লার প্রভৃতি রাগ কার সৃষ্টি? উত্তর লিখবে তানসেনের সৃষ্টি। 109 দাগের প্রশ্ন, সুলতানি ও মুঘল আমলের সঙ্গীত চর্চা সম্পর্কে আলোচনা করো। উত্তর লিখবে সুলতানি ও মুঘল আমলে সঙ্গীত চর্চার ও প্রসার ঘটে। ভারতবর্ষের সঙ্গীত চর্চা আর ইরানি সঙ্গীত চর্চার ধারা এই সময় মিলেমিশে গিয়েছিল। সুলতানি ও মুঘল আমলের সঙ্গীত চর্চার সম্পর্কে জানা যায়, 1. সুলতান ফিরোজ শাহ তুগলকের সময়ে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা জারি ছিল, সেই সময়ে 2টি বই থেকে এ বিষয়ে জানা যায়। 2. সঙ্গীত বিষয়ে লেখা বই অনেক সময় রাজা সুলতানদের উৎসর্গ করা হতো। জৌনপুরের ইব্রাহিম শাহ সরকিকে সঙ্গীত শিরোমণি রচনাটি উৎসর্গ করা হয়। 3. হোসেন শাহ সরকি নিজের সঙ্গীত রাগ তৈরি করেছিলেন, তাকে হোসেনি বা জৌনপুরী রাগ বলে। 4. গোয়ালিয়রের রাজা মানসিং তোমর ছিলেন সঙ্গীতের সমজদার, তার সময়ে শাস্ত্রীয় ধ্রুপদগুলি সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করা হয়। 5. মুঘল সম্রাটদের মধ্যে সেরা সঙ্গীত প্রেমী ছিলেন আকবর, তার দরবারের গুণীজনদের মধ্যে সঙ্গীতজ্ঞরাও ছিলেন। 6. আকবরের দরবারের সবচেয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন। শোনা যায় যে তার সঙ্গীত সাধনা এমনই ছিল যে তাতে নিজে থেকে প্রদীপ জ্বলে উঠত, কখনো বা অকালে বর্ষা নামত। 7. শাহজাহানের সময়েও মুঘল দরবারে সঙ্গীতের প্রচলন ছিল। ঔরঙ্গজেব তার রাজত্বের প্রথম 10 বছর সঙ্গীত শিল্পে উৎসাহী ছিলেন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, পরিশেষে বলা যায় মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের পরেও সঙ্গীতের ঐতিহ্য বজায় ছিল। বিভিন্ন আঞ্চলিক শাসক সঙ্গীতের সমজদার ছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই ঐতিহ্য আজও চলেছে। পাঠ্য বইয়ের 146 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 110 দাগের প্রশ্ন, ভারতবর্ষের ধ্রুপদী নাচ মূলত কয়টি ও কি কি? উত্তর লিখবে ভারতবর্ষে ধ্রুপদী নাচ মূলত 6টি, যথা ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, কত্থক এবং মণিপুর। 111 দাগের প্রশ্ন, ভারতবর্ষের ধ্রুপদী নাচের মধ্যে সব থেকে নবীনতম ধারা কোনটি? উত্তর লিখবে মণিপুরী। 112 নং প্রশ্ন, টিকা লেখো মণিপুরী নৃত্য। উত্তর লিখবে ভারতবর্ষে ধ্রুপদী নাচ মূলত 6টি, যথা ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, কত্থক এবং মণিপুরী। এর মধ্যে নবীনতম মণিপুরী। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, অষ্টাদশ শতকে ভক্তির প্রবল প্রভাব পড়ে মণিপুরী সংস্কৃতিতে, তার ফলে তাদের আদি নৃত্যধারার সঙ্গে যুক্ত হয় ভক্তিরস, সৃষ্টি হয় সংকীর্তন এবং রাসলীলা। বৈষ্ণব পদাবলীর ভিত্তিতে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে রাসলীলাগুলি তৈরি করা হয়। মণিপুরের রাজা ভাগ্যচন্দ্রের হাতে মণিপুরী রাসলীলার ধারাগুলি বিকশিত হয়। নাচের জন্য কুমিল পোশাকও তিনি তৈরি করেন। সংকীর্তনে পুঙ্গ নামের ঢোল বাজিয়ে মূলত ছেলেরাই নাচে। 113 দাগের প্রশ্ন, ইসলামের জন্ম কোন দেশে? উত্তর লিখবে আরব দেশে। 114 দাগের প্রশ্ন, ফতোয়া ই আলমগীরি গ্রন্থটি কার রাজত্বকালে লেখা হয়? উত্তর লিখবে ঔরঙ্গজেবের রাজত্বকালে। মনে রাখবে এটি আরবি ভাষায় লেখা, এটি তখনকার আইন ব্যবস্থার একটি বিশ্বাসযোগ্য দলিল। এটিকে কেউ কেউ ভারতে মুসলিম শাসনের লেখা শ্রেষ্ঠ মুসলমানি আইনের বই বলে থাকেন। পাঠ্য বইয়ের 147 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 115 দাগের প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ কোন ভাষার পৃষ্ঠপোষক ছিলেন? উত্তর লিখবে ফার্সি ভাষার। 116 দাগের প্রশ্ন, ফার্সি সাহিত্যিক এবং দার্শনিকদের মধ্যে কার লেখা সবচেয়ে বিখ্যাত ছিল? উত্তর লিখবে
আমির খসরু। 117 দাগের প্রশ্ন, মধ্যযুগের ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো। উত্তরে লিখবে, মধ্যযুগের ভারতে বিভিন্ন কারণে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল, যথা 1. দশম শতাব্দীতে তুর্কিরা যখন ভারতে আসে তখন থেকেই সম্ভবত ফার্সির প্রচলন ঘটে। কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। 2. ফার্সি ভাষা ও সাহিত্যের বিকাশে খলজি যুগের অবদান গুরুত্বপূর্ণ। এই সময়েই লাহোর শহর হয়ে ওঠে ফার্সি ভাষা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। 3. সে সময়ে ফার্সি সাহিত্যিক এবং দার্শনিকদের মধ্যে আমির খসরু ছিল সবচেয়ে বিখ্যাত। 4. এ সময় ইতিহাস লেখার ক্ষেত্রেও ফার্সি হয়ে ওঠে অতি পছন্দের ভাষা। এই ভাষার বিখ্যাত ঐতিহাসিকরা ছিলেন মিনহাজ ই সিরাজ ইসামি এবং জিয়াউদ্দিন বারনি। 5. ফার্সির কার্যকারিতা এবং জনপ্রিয়তা আরও বেড়েছিল মুঘল আমলে। বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি বা বাবরনামা লেখা হয়েছিল তুর্কি ভাষাতে। 6. সম্রাট আকবরের আমলে ফার্সি ভাষা এবং সাহিত্য ক্রমশ উন্নত হতে থাকে। আবুল ফজলের আকবরনামা এবং আইন ই আকবরি এই ভাষায় লেখা। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, পরিশেষে বলা যায় ফার্সি ভাষা শুধু মুসলমান সমাজে সীমাবদ্ধ ছিল তা নয়, অন্যরাও এই ভাষায় সমান পটু ও আগ্রহী ছিল। এর প্রমাণ রয়েছে ঈশ্বরদাস নাগর, চন্দ্রভান ব্রাহ্মণ বা ভীমসেন বুরহানপুরীর মতো হিন্দু লেখকদের রচনায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।